This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। সকাল 8টা মানে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর আমাদের রিপোর্টাররা আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই যে খবরে আজ নজর রাখতেই হবে তা হলো সঞ্জয় রায় এবং তার সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্য আদালতে গিয়েছে। আপনারা জানেন রাজ্যের আর্জিতে আদালত কি সাড়া দেবে সে প্রশ্নের উত্তর আজ মিলবে হয়তো। আজ সিদ্ধান্ত নিতে পারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শুরুতেই মামলার শুনানি রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত আর কি এখনো পর্যন্ত আভাস ইঙ্গিত পাওয়া যায় সে বিষয়ে আমি কথা বলবো। আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে ইন ডিটেল রিপোর্ট রয়েছে। শ্রাবন্তী, গুড মর্নিং। এখনো পর্যন্ত এই বিষয়ে কি সম্ভাবনাময় দিক উঁকি মারছে? দেখো শুভজিৎ, একসাথে দুটো মামলা। একটা সঞ্জয় সর্বোচ্চ সাজা চেয়ে রাজ্য সরকার আবেদন করেছে, সেই মামলার একদিন শুনানি হয়ে গেছে। আরেকটি ক্ষেত্রে সিবিআই নিজে আর্জি জানিয়েছে সর্বোচ্চ সাজা চেয়ে। এই দুটি মামলাই আজকের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শুনানি হবে। যেহেতু সিবিআই প্রথম থেকেই আরজিকর মামলার তদন্ত করছিল, সেক্ষেত্রে তাদের এই আর্জি স্বাভাবিক ক্ষেত্রে উচ্চতর আদালতে তারা যেতে পারে, সেক্ষেত্রে আইনি কোনো সমস্যা নেই। এই মামলাটি 2 নম্বর লিস্টিং এ রয়েছে। 1 নম্বর মামলা থাকছে আজকে রাজ্য সরকারকে আদৌ এই সর্বোচ্চ সাজার দাবি জানাতে পারে। তার কারণ এক সময় আদালতের নির্দেশেই এই তিলোত্তমার হত্যাকাণ্ড যেটা ছিল সেটা পুলিশি তদন্ত থেকে নিয়ে সিবিআই কে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে রাজ্য সরকার গোটা যে মামলা চলছিল নিম্ন আদালতে সেখানে কোনো অংশে পার্টি ছিল না। তাহলে রাজ্য সরকারের এই আবেদন আদৌ গ্রহণযোগ্য নয়, এমনটাই নিয়ে শুনানি হয়েছিল। আজকের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। হয় রাজ্য সরকার এ ব্যাপারে যে সর্বোচ্চ সাজা চেয়েছে সেটা একটা পরবর্তী সময় শুনানি হতে পারে, অথবা আজকেরই সেটা বলে দেওয়া হতে পারে যে এটাতে আদৌ রাজ্য সরকার কোনো রকম ভাবে ডিমান্ড করতে পারে না। যদিও দ্বিতীয় মামলাটি যেটি সিবিআই এর ক্ষেত্রে রয়েছে সেই মামলার ক্ষেত্রেও যেহেতু সেখানে গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকছে না, সেটা শুনানি হতে পারে। একই সঙ্গে 2 মামলাতেই পার্টি হতেছে আজকের আবেদন করবেন সঞ্জয়ের ব্যক্তিগত আইনজীবী। তারাও জানাবেন যে এই দুটি ক্ষেত্রেই সঞ্জয়ের কোনো সেই অর্থে ইনভলভমেন্ট ছিল না। এখানে আরো অন্য অনেকেরা রয়েছে যেগুলি তদন্তে অনেকটা বলা যেতে পারে শ্যাডো জায়গায় রয়েছে। ফলে আজকের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শুরুতেই এই মামলাগুলির শুনানি হবে। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে তিলোত্তমা তরজা তো চলছেই, বলার অপেক্ষা রাখে না। আর এই তরজা শব্দটাই ব্যবহার করতে আমি অন্ততপক্ষে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে সন্তানহারা বাবা মাকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, মন্ত্রীরা। শনিবার কুণাল ঘোষ, গতকাল মানে রোববার ফিরহাদ হাকিম। তিলোত্তমার বাবাকে বারবার তিনি এখতিয়ারের পাঠ দিয়েছেন, এখতিয়ার শিখিয়েছেন। গতকাল আবারও চড়া সুর কুণাল ঘোষের কণ্ঠে শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাই উচিত আবারও বলেছেন তিলোত্তমার বাবা। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় ফাঁসি হয়নি সঞ্জয় রায়। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তড়িঘড়ি ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার। সরকারের এই ভূমিকা নিয়েই প্রশ্ন তোলে তিলোত্তমার বাবা। মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মেহারা বাবা। এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয় উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তাভাবনা করছেন, খেলা করছেন। একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিলোত্তমার বাবা। এরপরই কামান দাগা শুরু তৃণমূলে। শনিবার চড়া সুরে আক্রমণ করেন কুণাল ঘোষ। আমার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে, তাদের পাল্লায় পড়বেন না। রবিবার আরো এক ধাপ এগিয়ে তিলোত্তমার পরিবারকে এখতিয়ার শেখালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একেবারে সরাসরি নিশানা। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসেনি। কুণালও বা থেমে থাকেন কি করে?
রবিবার আর এক দফা আক্রমণ, কেউ বা কারা নাকি তিলোত্তমার পরিবারকে উস্কানি দিচ্ছে। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। অগাস্ট থেকে জানুয়ারি দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে তিলোত্তমার পরিবার। রাজ্যের শাসক দলের আক্রমণের মুখেও অনড় কন্যাহারা বাবা। আবার বললেন, তো এখতিয়ারটা যে কি জিনিস, আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না। একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার, এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। এ কেমন আচরণ রাজ্যের শাসক দলকে তুলোধনা বিরোধীদের? এ কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরহাদ হাকিম শুধুমাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন। অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই, সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির সুরও আছে। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। পরিবারের অভিযোগ স্বাভাবিক, এবং অসভ্যের মতো কথা বলা ফিরহাদ হাকিমরা পারলে বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে কিনতে চেয়েছিলেন বারংবার, কিন্তু পারেননি। সেই রাগ থেকে আজকে এই ধরনের কথা বলছেন। তিলোত্তমার ধর্ষণ খুনের পর বড় সড় বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। কাউন্টার অ্যাটাকেই বিড়ম্বনা কাটাতে মরিয়া তৃণমূল, সেটাই কি স্পষ্ট হচ্ছে ক্রমশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে সীমান্ত লাগোয়া এলাকায় একটার পর একটা যে বাংকারের খোঁজ মিলছে, রহস্য খোনাচ্ছে। এবার নদিয়ার মাঝদিয়ায় সীমান্ত লাগোয়া গ্রামের আমবাগানে বাংকার ঘিরে রহস্য ঘনাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই বাংকার বসিয়েছে কারা? শুধুই মাদক পাচার নাকি এর নেপথ্যে অন্য কিছুও রয়েছে? তার কারণ সাম্প্রতিক বেশ কিছু ঘটনার প্রশ্ন তুলছে। বিএসএফ এর সঙ্গে উত্তরের খোঁজ চালাচ্ছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। জায়গাটা নদিয়ার মাঝদিয়ার নাঘাট। আমবাগান কলাবাগানের মাঝে বেশ কয়েকটা টিনের ঘর, সেই ঘরের মেঝেতে লুকিয়ে চারটে গুপ্ত কুঠুরি, যাকে বলে বাংকার। সেখানে শুক্র ও শনি দুদিন ধরে তল্লাশি অভিযান চালায় বিএসএফ। উদ্ধার হয় ৬২,০০০-এরও বেশি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল। আকাশ বাতাস পাতালও এখন হয়ে গেল প্রদূষিত, সেখানেও চুরি হচ্ছে, সেখানেও ফেন্সিডিল লুকিয়ে রাখা হচ্ছে, সিরাপ লুকিয়ে রাখা হচ্ছে। আর কতদূর যাবে এখানে দুর্নীতি অনৈতিক কাজ? পশ্চিমবাংলার মাটিকেও এরা অপবিত্র করে দিচ্ছে। রবিবার বিএসএফকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন ন্যাশনাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। মাদকের নমুনা সংগ্রহ করেন, জমিটির মাপজোক করে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তারা। এই সেই ঘর যে ঘরের মধ্যে অর্থাৎ বাংকার রয়েছে, বাংকারের ওপর ঘর তৈরি করা রয়েছে, আর সেই ঘরেই চলতো বিভিন্ন জুয়া খেলা থেকে শুরু করে মদের আসর। আর সেই ঘরের মধ্যেই এনসিবির প্রতিনিধিরা আজ আসেন এবং তারা এসে আজকে এই ঘরে প্রবেশ করেন। ঘরে প্রবেশ করে ঘরের মাপ এবং এই যে বাংকারটি তৈরি করা রয়েছে, বাংকারের ভেতরে কতটা জায়গা রয়েছে সমস্তটা তারা ফিতে দিয়ে মাপেন এবং পাশাপাশি এখানে যে সকল সামগ্রী রয়েছে সেই সকল সামগ্রীর ছবি তারা তুলে নিয়ে যান এবং নথিবদ্ধ করেন। निश्चित तौर पे हम लोग नहीं बता सकते, ये इस जांच का विषय है। हम लोग प्रयास कर रहे हैं कि कब बना, किसने बनाया, कैसे बनाया। हाँ, जहाँ तक सीजर और इस डिस्कवरी का सवाल है तो निश्चित रूप से ये हम एक अच्छी उपलब्धि के रूप में देखते हैं। যে জমি থেকে বাংকার নিষিদ্ধ মাদক উদ্ধার, সেই জমির একাধিক মালিকের নাম পাওয়া গিয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে বিএসএফ। পলাতক জমির মালিক সুশান্ত ঘোষ ওরফে লাল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে 7 বছর আগেও গ্রেপ্তার হয় সুশান্ত। গত বছরও 20,000 নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধারে নাম জড়ায় তার, কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় জারি হয় ওয়ারেন্ট। জমি এবং বাংকার নিয়ে সুশান্ত পরিবারের কি বক্তব্য? সে পুলিশ তো বলবেই, পুলিশ তো করেছে, তা পুলিশ বলবেন, এ তো লুকোল চুরি কিছু না। আর আপনি ওই জমির দাগ নাম্বার তুলে আপনি দেখেন, ওর লাল ঘোষের নাম ওখানে নেই। আচ্ছা, ওটা শরিকদারের সম্পত্তি। কে ভাড়া নেবে কেন? কেন ভাড়া নেবে কেন? ওটা সম্পত্তিটা পড়ে আছে, এখন কে করেছে সেটা তো কেউ জানে না। না, আমরা জানি না, দেখিনি তো, আমরা দেখে তো আশ্চর্য হয়ে যায়।
বাংলাদেশে অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে মাথাচাড়া দিচ্ছে মৌলবাদীরা। বাংলায় নাশকতামূলক কাজের চেষ্টা চালাচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। সক্রিয়তা বেড়েছে আইএসআই-এরও। এই অবস্থায় সীমান্ত ঘেঁষা জমিতে বাংকারের খোঁজ। শুধুই কি পাচারকারীরা লুকোতো, নাকি অনুপ্রবেশকারীরাও ওই বাংকারে শীত হতো? লুকোতো কি ভারত বিরোধী জঙ্গিরাও? প্রশ্নের উত্তর খুঁজছে বিএসএফ। ক্যামেরায় তুষারের সঙ্গে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। গতকাল সাধারণতন্ত্র দিবসে সীমান্তে টান টেনশন। মালদার সুখদেবপুরে তেরঙ্গা পতাকা হাতে বাংলাদেশিদের প্রতিরোধ ভারতীয়দের, সে ছবি আপনাদের আমরা দেখিয়েছি। বিজিবি তাদের উস্কানি, সেই উস্কানিতে সীমান্তে অস্ত্র হাতে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ। দিনের পর দিন প্ররোচনা চালাচ্ছেন তারা। আর এই উত্তেজনার আবহে সীমান্তের কাছে শুভেন্দু অধিকারীর তিরঙ্গা যাত্রা। সীমান্ত থেকে TV9 বাংলার সেই এক্সক্লুসিভ রিপোর্ট। মানুষের আবেগ চূড়ান্ত আজকে প্রজাতন্ত্র দিবস। এই দিবসে তুমি দেখো মানুষের জাতীয় পতাকা হাতে নিয়ে তোমাকে দেখাচ্ছি কিরকম ভাবে তারা ফসল কাটছে, এখানকার সম্পত্তি লুট, ওখানে মৌলবাদী যে সরকার বাংলাদেশের, ওখানে জঙ্গি অনুপ্রবেশ করাচ্ছে। বিজেপির উস্কানিতেই বাংলাদেশ সীমান্তে জমায়েত হচ্ছেন ওপারের বহু মানুষ, বিশেষ করে রোহিঙ্গারা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের কিরণগঞ্জে জমায়েতকারীদের হাতে অস্ত্র। বাংলাদেশের দিক থেকে দেওয়া হচ্ছে ভারত বিরোধী স্লোগান। এপারে কৃষকদের ফসল লুট করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা নিয়ে সীমান্তে ভারতের জয়গান স্থানীয় বাসিন্দাদের। হামলা করার পর আমরা যখন এখানে গেছি, তারা কি রোহিঙ্গা? হ্যাঁ, তারা রোহিঙ্গা। এই রোহিঙ্গা ঢুকাবার জন্য একমাত্র ওদের উদ্দেশ্য, তার কাটা হয়ে গেলে রোহিঙ্গা ঢুকতে পারবে না, তার কারণেই তার বাধা দিচ্ছে। অভিযোগ করছেন যে ওখানকার ঘোষণা করা হচ্ছে গত কয়েকদিন ধরে যে এখানে অস্ত্র হাতে জমায়েত হওয়ার জন্য দিচ্ছে যে এখানে কোনো ঝামেলা হয়েছে, তোমরা সব অস্ত্র নিয়ে তোমরা সবাই চলে আসো বর্ডারে, মানে বিএসএফদের মধ্যে অর্ডার করবে, বা আমাদের যে ফসল আছে ইন্ডিয়ার সেসব যেন ক্ষয়ক্ষতি করার জন্য আরও চলে আসছে। হামলা করছে, এটা আমরা চক্ষুষ দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি এবং মাইকে বলছে, সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। কারণটা হচ্ছে বাংলাদেশ থেকে সুখদেবপুর থেকে ডিফারেন্সটা খুবই অল্প। ওই যে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিএসএফ ওখান থেকে আসছে, একটু আগে বিডিআর এর তরফ থেকে নীল পতাকা তুলে তাদেরকে জানানো হয়েছিল যে এপারে কেন এত লোকজন। কারণ বরাবর এরা, এই মানুষরা অভ্যস্ত এভাবে যে ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওখানে গিয়ে বিকেলের পর থেকে নিয়মিতভাবে জমায়েত হয়, এবং এই মুহূর্তে তারা কিন্তু মিটিং করলেন, তাৎক্ষণিক একটা মিটিং, যাতে কোনো রকমভাবে কোনো সমস্যা যাতে না তৈরি হয়। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খোঁজে হোটেল লজগুলিতে পুলিশের তল্লাশি। অনুপ্রবেশ নিয়ে সতর্ক বিএসএফ ও পুলিশ। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। প্রায় 100 ঘন্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল। বালি ব্রিজ এবং সিসিআর ব্রিজে রেল মেরামতির জন্য গত 22 তারিখ বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। রেল পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। ব্রিজের কাজ শেষ হওয়ার পর আবারও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। যাত্রী পরিষেবা স্বাভাবিক হতেই স্বস্তিতে যাত্রীরা। ভালো লাগছে, খুবই ভালো হয়েছে। আমাদের যাইবা একটু কষ্ট হয়েছে ট্রেনে বাসে এসে, কিন্তু এগুলো খুব দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। মানে এগুলো জীবন লাইফ গ্যারান্টি। ভালো হলো, খুব ভালো হয়েছে। ভালো, দারুণ লাগছে, দারুণ লাগছে। 4 দিনে একটু কষ্ট হলো, অসুবিধা নেই, কষ্ট তো হতে হবে। আগে থেকে স্বাভাবিক হয়ে গেল। হ্যাঁ, স্বাভাবিক হয়ে গেল, ভালো লাগছে। ঠিক, খুব ভালো। রাস্তাও তো দরকার ছিল, খুব ভালো, রাস্তাও দরকার ছিল, খুব ভালো হয়েছে।